আসসালামু আলাইকুম। আজকে আমরা রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধনের জটিল যৌগের সংকরায়ন নিয়ে আলোচনা করব। আসো আমরা এই ব্যাপারটি কেন ইম্পর্টেন্ট তা একটু জেনে আসি। তোমাদের তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্ন হবে তার সৃজনশীলের গ এবং ঘ অর্থাৎ প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার মধ্যে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট টপিক হলো যে সংকরায়ন। তার মধ্যে অন্যতম ইম্পর্টেন্ট হলো জটিল যৌগের সংকরায়ন। এছাড়াও জটিল যৌগের সংকরায়ন থেকে আমরা আরও দুই ধরনের প্রশ্নের উত্তর করতে পারবো। তার মধ্যে একটি হলো চুম্বক ধর্ম প্রদর্শন করবে কিনা, কিংবা এটা কি প্যারাম্যাগনেটিক হবে নাকি ডায়াম্যাগনেটিক হবে। এছাড়া আরও এক ধরনের প্রশ্ন আসতে পারে। আমরা তার সকল কিছু নিয়ে এই লেকচারে আলোচনা করব। এই যে জটিল যৌগের সংকরায়ন সহ এখানে তিনটা ব্যাপার নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ কেউ যদি জটিল যৌগের সংকরায়ন সম্পর্কে জানতে চায়, প্রথমত তাকে জটিল যৌগের গঠন এবং জটিল যৌগের নামকরণ এই দুটো ব্যাপারে তার স্পষ্ট ধারণা থাকতে হবে। এই জন্য এই ভিডিওতে আমি জটিল যৌগের গঠন, জটিল যৌগের নামকরণ এবং সর্বশেষ গিয়ে জটিল যৌগের সংকরায়ন নিয়ে আলোচনা করব। ভিডিওটি দেখতে থাকো। যাদের দুটি টপিক সম্পর্কে ক্লিয়ার ধারণা আছে তারা ভিডিওটির লাস্টে টেনে গিয়ে শুধু সংকরায়নটা দেখে নিলেও হবে। তো আমরা প্রথমে শুরু করতে চাই জটিল যৌগের সংকরায়ন নিয়ে। তার জন্য আমরা জটিল যৌগ বুঝতে চাই। দেখো, একটা জিনিস শব্দটি জটিল। তোমাকে যদি এখানে যে ব্যাপারটা দেওয়া আছে, একটা যৌগ দেওয়া আছে যেটা হলো সালফিউরিক অ্যাসিড, এবং এই পাশে আরও দুটি যৌগ দেওয়া আছে যার মধ্যে একটি নাম হলো থাইমিন কপার সালফেট। এই দুইটা যৌগের মধ্যে তুমি চোখের দেখায় কোনটি তোমার কাছে জটিল লাগছে? নিশ্চয়ই ডান পাশে কপার এবং অ্যামোনিয়া সংশ্লিষ্ট যেটি আছে সেটি তোমার কাছে কঠিন লাগছে। এই যে যে জিনিসটি তোমার চোখের দেখায় আপাত দৃষ্টিতে দেখতে জটিল মনে হয় সেটাই হলো জটিল যৌগ, আর এটা হলো সরল যৌগ। জাস্ট আমরা এটা বোঝার সুবিধার্থে বললাম। সেকেন্ড কথা হলো যৌগগুলা কিভাবে গঠিত হয় বা এগুলোর পরিচয়ই বা কি। তোমরা খেয়াল করলে দেখবা জটিল যৌগের মধ্যে অবশ্যই ব্র্যাকেট থাকে। ব্র্যাকেট দেখেই আমরা জটিল যৌগকে আইডেন্টিফাই করতে পারি। এটা দেখার পর তুমি আরেকটা জিনিস খেয়াল করলে এখানে প্রথম ব্র্যাকেট আছে একটা জিনিসের মধ্যে, অর্থাৎ থার্ড ব্র্যাকেট যুক্ত যৌগে কোনো অংশ যদি ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আবদ্ধ থাকে এদের বলা হয় লিগ্যান্ড। এখন কথা হলো লিগ্যান্ড মানে কি? লিগ্যান্ড হলো ইলেকট্রন দাতা। ইলেকট্রন দাতা কারা কারা? সবাই কি ইলেকট্রন দাতা কিংবা সবাই কি লিগ্যান্ড হতে পারে? না, কেবল তাই লিগ্যান্ড হতে পারে যারা মুক্ত জোড় ইলেকট্রন দান করতে পারে। এখন কারা মুক্ত জোড় ইলেকট্রন দান করতে পারে? তোমাকে আমি একটা উদাহরণের সাহায্যে বলি। ধরো তোমার কাছে একটা যৌগ আছে CH4। এই মিথেন যে আছে তার মধ্যে কোনো মুক্ত জোড় ইলেকট্রন নেই। এভাবে তুমি বুঝতে পারলে মিথেনের কেন্দ্রীয় পরমাণু হলো কার্বন। কার্বন তোমরা জানো 14 নম্বর গ্রুপের মৌল। তাহলে ওর শেষ কক্ষপথে 4টি ইলেকট্রন, তাহলে তার 8 হওয়ার জন্য আরও 4টি লাগবে। অথবা 14 নম্বর গ্রুপের মৌল বলে তার যোজনে কিন্তু 4 হবে, তাহলে তার হাত শেষ কক্ষপথে যে 4টি ইলেকট্রন ছিল সেইগুলো সে এখানে দিয়ে দিচ্ছে, এখানে একটা দিয়ে দিচ্ছে, এখানে একটা। তাহলে তার সাথে আবার কে যুক্ত হবে? হাইড্রোজেন। হাইড্রোজেনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? ইলেকট্রন। সেটা সে এখানে দিয়ে এখানে বন্ড পেয়ার গঠন করবে। এবার আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি এখানে কতটি মুক্ত জোড় আছে, কতটি বন্ধন জোড় আছে, তোমরা নিশ্চয়ই সবাই বলতে পারবে যে এখানে 4টা বন্ড পেয়ার আছে যাদেরকে আমরা বলি BP। এই যে এটা 4টা বন্ড, কিন্তু এখানে কি কোনো লোন পেয়ার আছে? না, এখানে হলো লোন পেয়ার 0। প্রশ্ন হলো কিভাবে আমি বুঝছি লোন পেয়ার 0? এটা বোঝার জন্য আমাদের আরও একটি উদাহরণ দেখতে হবে। সেই উদাহরণটি কেমন খেয়াল করো। এই যে এখানে আমি যদি তোমাকে অ্যামোনিয়ার কথা বলি, NH3 এটি একটি যৌগ। এখানে কেন্দ্রীয় পরমাণু হলো নাইট্রোজেন। তোমরা জানো নাইট্রোজেন 15 নম্বর গ্রুপের মৌল, সেই জন্য তার শেষ কক্ষপথে 5টি ইলেকট্রন আছে, কিন্তু এখানে নাইট্রোজেনের যোজনী হলো 3 হওয়ায় সে এখানে একটা ইলেকট্রন দিবে 5টি ইলেকট্রন থেকে, এখানে একটা ইলেকট্রন দিবে। তার সাথে এর মতোই করে যদি বলি এখানে আছে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। খেয়াল করো কিন্তু এই যে হলুদ যে ইলেকট্রন ছিল তার মধ্যে 5টা ছিল, 2টা এখানে এক্সট্রা রয়ে গেছে। এখানে আরেকটা দেখো যে এখানে এগুলো এখানে একজোড়া ইলেকট্রন দিবে। খেয়াল করো তাহলে এখন এই অ্যামোনিয়াতে কিন্তু বন্ধন জোড় আছে কয়টা বলো তো? বন্ধন জোড় আছে 3টা। এই যে এটা একটা বন্ড পেয়ার, এটাও একটা বন্ড পেয়ার, এটাও একটা বন্ড পেয়ার,
কিন্তু এই যে হলুদ অংশটি তুমি দেখতে পাচ্ছ, যে হলুদ অংশটি এটা কিন্তু এই দুটো ইলেকট্রন কারোর সাথে অংশ নিতে পারে না, এই জন্য এটাকে বলা হয় লোন পেয়ার। অর্থাৎ আমরা একটা জিনিস এইখানে বুঝলাম, আমরা বন পেয়ার আর লোন পেয়ার এভাবে বুঝতে পারি। এখন CH4 কিন্তু একটা লিগ্যান্ড হতে পারবে না, কারণ তার মধ্যে কোনো এক্সট্রা ইলেকট্রন নাই কাউকে দান করার মতো। তাহলে লিগ্যান্ড হলো কারা? লিগ্যান্ড হলো যারা ইলেকট্রন দান করে। অ্যামোনিয়ার শেষ কক্ষপথে আরও দুটি ইলেকট্রন আছে মুক্ত, দুটি চাইলেই সে যে কাউকে দান করতে পারবে। এই যে অ্যামোনিয়ার যে মুক্তজোড় ইলেকট্রন দান করার ক্যাপাসিটি আছে, এই জন্য অ্যামোনিয়া হবে একটা লিগ্যান্ড। লিগ্যান্ডের আবার প্রকারভেদ আছে, শক্তিশালী লিগ্যান্ড, দুর্বল লিগ্যান্ড, এগুলো আমরা সংকরণের সময় দেখব। আশা করি এতটুকু আমরা বুঝাইতে পারছি। আমরা সেকেন্ড পেজে চলে যাই। তাহলে আমরা কি বুঝলাম? এই যৌগটার মধ্যে যেটা আমরা আগে লিখেছিলাম কপার CuNH3 and SO4, একটা জটিল যৌগ। এই জটিল যৌগের মধ্যে আমরা দেখলে খেয়াল করবা, আমরা বললাম অ্যামোনিয়া হলো লিগ্যান্ড। এছাড়া লিগ্যান্ডের সাথে যে ধাতুটি থাকবে তাকে বলা হয় কেন্দ্রীয় পরমাণু। এটা সবসময় ধাতু হবে, মনে রাখো। তাহলে এই যে ব্যাপারটি তোমরা দেখতে পাচ্ছ, এটার আবার একটা স্ট্রাকচার আছে। এরকম আমি তোমাদেরকে এঁকে দেখাই। কপার কিন্তু কেন্দ্রীয় পরমাণু, সেজন্য সে মাঝখানে থাকবে, তার সাথে সন্নিবেশ বন্ধনে যুক্ত থাকবে লিগ্যান্ড। দেখো তো এখানে লিগ্যান্ডকে অ্যামোনিয়া, অ্যামোনিয়া কয়টা আছে? এই যে এখানে যতটা লিগ্যান্ড থাকে তার একটা নাম আছে, তাকে বলা হয় সন্নিবেশ সংখ্যা। আচ্ছা, সন্নিবেশ সংখ্যা, এখান থেকে একটা MCQ আসতে পারে, আমাকে বলতে পারে এই জটিল যৌগের সন্নিবেশ সংখ্যা কত, তাহলে উত্তর হবে 4। এখন দেখো আমরা যেখানে ছিলাম NH3 এখানে আছে, এখানেও NH3, যারা কিন্তু লিগ্যান্ড, ওরা প্রত্যেকের একটা করে মুক্তজোড় ইলেকট্রন আছে। এই যে এই বন্ধনটা, এটাকে বলা হয় হলো লিগ্যান্ড। আমি আরো তোমাকে ক্লিয়ার করবো, আগে একটু ফেলি। তাহলে দেখো এই যে একটা স্ট্রাকচার আমি আঁকলাম, এটা হলো জটিল আয়ন, এটা হবে 2+ এর আয়ন। খেয়াল করো, এই যে এখানে একটা হলুদ যে আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখালাম, এটার একটা স্পেশাল নেম আছে, এটার নাম সন্নিবেশ সমযোজী বন্ধন। সন্নিবেশ সমযোজী বন্ধন। আচ্ছা, কেন? এটার মধ্যে তফাৎ কোথায়? আমরা তো সবাই সমযোজী বন্ধন সম্পর্কে জানি, সন্নিবেশ সমযোজী বন্ধন আবার কি, ব্যাপারটা বোঝার চেষ্টা করি। তোমরা মনে রাখবে যে ইলেকট্রন যখন শেয়ার করা হয়, মনে করো হাইড্রোজেনের সাথে ক্লোরিনের এখানে বন্ধন হচ্ছে, এখানে ঘটনা কি ঘটে? এখানে হাইড্রোজেন একটা ইলেকট্রন এখানে দেয়, ক্লোরিন তার একটা ইলেকট্রন এখানে দেয়, দুজনেই একটা ইলেকট্রন শেয়ার করছে, সেই জন্য এটার নাম সমযোজী বন্ধন। তো এখানে আসলে যেই ঘটনাটি ঘটে, এখানে এই বন্ধনটি হওয়ার জন্য, অর্থাৎ অ্যামোনিয়ার সাথে কপারের যে বন্ধনটি রয়েছে, এই বন্ধনটি হওয়ার জন্য কিন্তু কপারের কোনো ইলেকট্রন সরবরাহ করতে হয় না। দুটা ইলেকট্রন যে দুটা দরকার, সেই দুটা ইলেকট্রনে অ্যামোনিয়া সরবরাহ করে। এখন কথা হলো অ্যামোনিয়া কেন সরবরাহ করে? কারণ অ্যামোনিয়ার কিন্তু এক্সেসিভ ইলেকট্রন বা একটা মুক্তজোড় ইলেকট্রন আছে, যার কারণে সেই দুটো ইলেকট্রন এখানে শেয়ার করতে পারে। অর্থাৎ যেই বন্ধনটা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হয়, তবে শেয়ার কিন্তু দুইটা পরমাণুই করে না, যে কোনো একটি পরমাণুই দুটো ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে যে বন্ধন গঠিত হয়, ওই বন্ধনকেই সন্নিবেশ সমযোজী বন্ধন বলে। তাহলে আমরা বলতে পারি এই স্ট্রাকচারের মধ্যে কিন্তু সন্নিবেশ সমযোজী বন্ধন আছে, এবং এই যে যতটি লিগ্যান্ড এখানে যুক্ত আছে তাকে বলা হয় সন্নিবেশ সংখ্যা। আশা করছি আমরা জটিল যৌগের গঠনটি বুঝতে পেরেছি। এরপরে এখানে যেহেতু প্লাস, আর তোমরা তো জানোই যে এখানে সালফেট যুক্ত আছে, এটা SO4, এটা বসলে এখানকার মাইনাসটা চলে যাবে আর কি, 2- আর প্লাসে চলে গিয়ে যৌগটি গঠিত হবে। এখন তোমরা যদি প্রিভিয়াস স্লাইডটা খেয়াল করো, তাহলে তোমরা একটা পার্থক্য লক্ষ্য করবে। সেটা হলো এই যে দেখো, এইখানে এটা একটা যৌগ দেখাইছি, পরে আর একটা যৌগ দেখাইছি। এই যৌগগুলোর মধ্যে একটা তফাৎ আছে। যেমন প্রথম যে যৌগটি আছে, এটার নাম হলো ক্যাটায়ন জটিল যৌগ। অর্থাৎ জটিল যৌগ দুই ধরনের হয়, এক ধরনের যৌগকে বলা হয় ক্যাটায়ন জটিল যৌগ, আরেক ধরনের বলা হয় আয়ন জটিল যৌগ। প্রশ্ন হলো, আমি কিভাবে দেখে বুঝতে পারবো কোনটি ক্যাটায়ন জটিল যৌগ আর কোনটি অ্যানায়ন জটিল যৌগ? সেটা বোঝার জন্য খুব ছোট্ট একটা ট্রিক্স আছে। তোমরা যদি যে সমস্ত যৌগ চার ব্র্যাকেট দিয়ে শুরু হবে, মনে রাখবা এগুলো ক্যাটায়ন জটিল যৌগ,
যেই সমস্ত যৌগের ব্র্যাকেট মাঝখানে থাকবে অর্থাৎ শুরুতে থাকবে না সেগুলো হবে অ্যানায়ন জটিল যৌগ। আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তাহলে এই ছিল আমাদের জটিল যৌগের স্ট্রাকচার। এখন আমরা জটিল যৌগের নামকরণে যাব। তো নামকরণে বোঝার আগে আমাদের একটা ফর্মুলা শিখতে হবে। সেই ফর্মুলাটা হলো কীরকম, যে যৌগটি এখানে আমরা লিখলাম এর মধ্যে প্রথমে আমাদের যেটি লিখতে হবে সংখ্যাসহ লিগান। সংখ্যাসহ লিগান আমি নামটা লিখে দিই, মানে ইয়াটা প্রথমে তোমাকে সংখ্যাসহ লিগান্ড নাম লিখতে হবে, সংখ্যাসহ লিগান্ড যোগ এরপরে আর কি। এখন এটা কার ক্ষেত্রে, যদি সেটা ক্যাটায়ন জটিল যৌগ হয়, ক্যাটায়ন জটিল যৌগ যদি হয় তখন নাম হবে সংখ্যাসহ লিগান্ড। যেমন এটার নাম কি, সংখ্যাসহ লিগান্ড। এখানে কি সংখ্যা কে আছে, সংখ্যা কত আছে এটা বলতে হবে। আমি একটু রিরেজ করি, তোমাদের আবার মনে থাকবে না। সংখ্যা কে, এখানে লিগান্ড আছে এই জন্য এখানে হবে টেট্রা। এখন কথা হলো লিগান্ড যে অ্যামোনিয়া আছে আমাদের মনে রাখতে হবে, যদি অ্যামোনিয়া লিগান্ডটা থাকে ওর নাম নামকরণে কিন্তু অ্যামোনিয়া হবে না, এটাকে হয় মিন, মিন। আবার খেয়াল করো এখানে কেন্দ্রীয় পরমাণুকে সংখ্যাসহ লিগান্ড যোগ ধাতু, ধাতু তাহলে ধাতুকে এখানে আছে কপার, ট্রাইমিন এখানে হবে কপার। খেয়াল করো বললাম প্রথমে সংখ্যাসহ লিগান্ড বসবে, অর্থাৎ যতটি লিগান্ড থাকবে আর থাকলে তো টেট্রা তোমরা জানো, 3 থাকলে টেট্রা, 5 থাকলে পেন্টা, 6 থাকলে হিক্সা হতো। অ্যামোনিয়া থাকলে NH3 থাকলে তাকে অ্যামিন লিখতে হয়, তারপর ধাতুর নাম লিখতে হয়। ধাতুর পরে যেটা লিখতে হয় সেটা হলো ধাতুটির জারণ সংখ্যা। এখানে কপার তো 2+, তোমরা সবাই জানো, সেই জন্য এখানে ধাতুর জারণ সংখ্যাটা কত হবে, কপারের ক্ষেত্রে এটা 2 হবে, অর্থাৎ কপার 2। এটা তোমাকে যেটা করতে হবে, আমি একটু মুছে দিই এটা তোমরা না বুঝতে পারো, এটা একটু তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এটা ব্র্যাকেটে সমান হরফে 2 দিতে হবে, এরপরে কে যুক্ত আছে SO4, এই জন্য এটা হবে সালফেট। এটার নাম কি দাঁড়ালো, থাইমিন কপার 2 সালফেট, আর নাম এই ক্যাটায়ন জটিল যৌগটির নাম। আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তাহলে কি হবে, সংখ্যাসহ লিগান্ড আগে বসাতে হবে, তারপর ধাতু লিখতে হবে, ধাতুর জারণ সংখ্যা লিখতে হবে, তারপর আমরা অ্যানায়ন লিখলে হবে। আশা করছি তোমরা এই ব্যাপারটি বুঝতে পেরেছো। এখন তোমরা আমরা এর ধাপে যাবো। আরেকটা যৌগ যে আমাদেরকে এখানে ছিল অ্যানায়ন জটিল যৌগের নামকরণটা ছিল। পরে আমি একটা তোমাদের নিজেদের জন্য একটা যৌগ দিয়ে দিচ্ছি, যেটা তোমরা পজ করে তোমরা নিজেরাই এটা অ্যান্সার করার চেষ্টা করবা যে এটার নামকরণ কি হয়, তাহলে তোমরা বিষয়টি ভালো বুঝতে পারবে। আমি একটা তোমাদের জন্য দিয়ে দিচ্ছি, এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবা। এটা হলো যৌগ যেটা সিলভার NH3 এই যৌগটির নাম কি হবে সেটা তোমরা ভিডিওটি পজ করে নিজেরা দেখবে। এখন আমি তোমাদের জন্য অ্যানায়ন জটিল যৌগের নামকরণটা দেখাই। অ্যানায়ন জটিল যৌগ যখন হবে তখন তার নামটা কি হবে সেটা আমরা দেখাবো। তার জন্য আমি তোমাদের এখানে একটা যৌগ দিয়েছিলাম, এটার একটা ফর্মুলাটা আগে লিখে ফেলি তাইলে বোঝানোটা সোজা হবে। এটার ক্ষেত্রে ক্যাটায়নটা আগে বসবে, ক্যাটায়নের পরে বসবে সংখ্যাসহ লিগান্ড, এরপরে বসবে ধাতু, ধাতুর সাথে একটা শব্দ যোগ হবে, এটা বলে কে এট, এখানে জারণ সংখ্যা বসবে। আচ্ছা, আমরা বিষয়টা বোঝার জন্য একটা এক্সাম্পল ব্যবহার করি, সেটা হলো দেখো এখানে এই যৌগটি therefore আমরা তো নিশ্চয়ই এতদিনে বুঝতে পারছো। এখানে আমরা একটু জিনিসগুলো স্পেসিফাই করি। এখানে যে সায়ানাইড আছে, CN মানে হলো সায়ানাইড, এটাকে নামকরণে আমাদেরকে লিখতে হয় সায়ানো। অ্যামোনিয়া থাকলে তো তোমরা জানো সেটাকে আমরা লিখি হচ্ছে মিন। হ্যাঁ,
এখন আসো খেয়াল করে দেখো, এটার মধ্যে তোমরা বুঝতেই পারছো এখানে হবে যে যে অংশটি হার্ট ব্র্যাকেটের ভিতরে আছে এটা হলো লিগ্যান্ড, এটা হলো কেন্দ্রীয় পরমাণু বা ধাতু। এই যেটা পার্ট আছে এই যে পটাশিয়াম, এটা হলো এখানে ক্যাটায়ন। আমাদের এই বিষয়গুলো বুঝতে হবে। তাহলে Fe হলো কেন্দ্রীয় পরমাণু অর্থাৎ আয়রন, আর সায়ানাইড হলো লিগ্যান্ড। আচ্ছা, আমি তোমাদেরকে যদি প্রশ্ন করি, বলো তো যৌগ যেটি আছে এটার মধ্যে লিগ্যান্ড সংখ্যা কত? ভিডিওটি পজ করে তুমি দেখো, তারপর ভিডিও ক্লিক করলে তুমি বুঝতে পারবে। এটার হবে 6। নো, যে ফার্স্ট ব্র্যাকেটে যেটা থাকে সে হলো লিগ্যান্ড। লিগ্যান্ড যতটি থাকে সেটাকে বলা হয় সন্নিবেশ সংখ্যা, অর্থাৎ এটার সন্নিবেশ সংখ্যা হলো 6। এবার আমরা এটার নামকরণ করি। প্রথমে ক্যাটায়ন লিখতে হবে। ক্যাটায়ন কোনটা? অবশ্যই এখানে ক্যাটায়ন যেটা হবে সেটা হলো পটাশিয়াম। তাহলে আমরা এখানে লিখি নাম হলো পটাশিয়াম। তারপরে আমাদের কি বলছে? সংখ্যা সহ লিগ্যান্ড। লিগ্যান্ডকে সায়ানাইড, লিগ্যান্ডের সংখ্যা কত? 6। তাহলে কি হবে? হেক্সা। সায়ানাইড তাকে আমাদেরকে লিখতে হয় সায়ানো, পটাশিয়াম হেক্সা সায়ানো। তারপরে কি বলছে? ধাতুর সাথে একটা যোগ হবে। যেমন এটা ছিল ফেরআস, এর সাথে যোগ হলে এটা হবে ফেরেট। তারপরে এটার নামকরণে এটা ধারণ সংখ্যা দিতে হয়। এখানে Fe এর জন্য এখানে কত হবে? 2+ হবে। বুঝতে পারছো? এখন অনেকে ফেরেট 2 হবে না 3 হবে, এটা নিয়ে কনফিউশন থাকতে পারো। এর জন্য আমি ক্লিয়ার একটা কথা তোমাদেরকে বলি। তোমরা এখানে দেখো 4 এক পটাশিয়াম, তো পটাশিয়াম 1 × 4, তাহলে প্লাস এক্স এর মান তোমরা বের করবে, অর্থাৎ ফেরামিটার। সায়ানাইড কি? -1, সায়ানাইডের ধারণ সংখ্যা -1, তাহলে 6টা আছে, এর জন্য হবে প্লাস। এটা প্লাস হবে না, সরি মাইনাস হবে। এর সাথে কি বসবে বলো তো? -6 = 0, তাহলে x আসে 2। এভাবে তোমরা প্রতিটার, এর আগেরটাও যেটা বললাম এটা 2 করবে। সো আশা করছি যে তোমরা এর মাধ্যমে জটিল যৌগ এবং জটিল যৌগের যে নামকরণ সে দুটি তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদের জন্য কিছু কাজ দিচ্ছি যেগুলো তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে এই যৌগগুলোর নামকরণগুলো করে আমাকে জানাবে। তো আমি সেগুলো একটু দিচ্ছি, কয়েকটাই দিচ্ছি, তাহলে তোমাদের জন্য ভালো হয়। প্রথমত যেটা দিচ্ছি সেটা হলো F3, আগেরটা ছিল F4, জাস্ট একটু ব্যবধান করে দিয়েছি। সায়ানাইড হোল 6, এটার নামকরণ তোমরা করবে, এটা 1 নাম্বার। আমি নামকরণ করে দিলে তোমাদের জন্য ভালো হয়। আরেকটা তোমাদের কোনো দিই, কোবাল্ট। দুটি তোমাদের জন্য দেওয়া হলো। পরে আমি তোমাদের জন্য একটা এক্সট্রা জিনিস দিচ্ছি, সেটা আবার তোমাদের ডিফারেন্স, এটা আমি নিজে করাই দেব। সেটা হলো দেখো, যৌগ দেওয়া আছে CONH3 এখানে কিন্তু লিগ্যান্ড না, 2টা লিগ্যান্ড আছে। এটা তোমাদের জন্য কঠিন মনে হইতে পারে, সেজন্য আমি এটা করে দিব। নিজের একটু ভাবো তো এটার নাম কি হতে পারে। এবং প্রথমত আমরা বুঝে থাকি, দেখো তো যৌগ যেটি দেওয়া আছে হলুদ যেটা, এটা একটা জটিল যৌগ। তো এটা কেমন জটিল যৌগ? আমরা বেশ সিম্পলি এটাকে সিম্পলিফাই করব। সেটা হলো থার্ড ব্র্যাকেট শুরুতে আছে, দ্যাট মিনস এটা হলো ক্যাটায়ন জটিল যৌগ। তো ক্যাটায়ন জটিল যৌগের নামকরণের প্রথম কাজ কি? প্রথম কাজ হলো সংখ্যাসহ লিগ্যান্ড লিখা, সংখ্যাসহ লিগ্যান্ড। আচ্ছা, আগেরগুলো বেশ ভালো ছিল, নো লিগ্যান্ড একটা ছিল একটা লিখতাম, কিন্তু এখানে তুমি খেয়াল করলে দেখবা এখানে কিন্তু লিগ্যান্ড 2টা, এক মিন, একটা হলো অ্যাকুয়া। ও আচ্ছা, তোমাদের একটা জিনিস আমি জানাই রাখি, সেটা হলো পানিকে তো আমরা H2O বলি, কিন্তু পানি যখন লিগ্যান্ড হিসেবে থাকবে তখন তার উচ্চারণটা পানি থাকবে না, তখন তাকে অ্যাকুয়া লিখতে হবে। এখন তোমাদেরকে যেহেতু 2টা লিগ্যান্ড আছে, কোন লিগ্যান্ডটা তুমি আগে লিখবে নামকরণে মনে রাখবে। অ্যামিন বানানটি হয় AMMIN, আর একুয়া বানানটি AQUA, একুয়া হয়। এই জন্য তোমার নামকরণের ক্ষেত্রে এ এবং এম দুটার ক্ষেত্রে কিন্তু এটাও এ আছে, এটাও এ আছে, এটা দিয়ে হবে না, তাহলে এটাও হবে না। এখানে এম আছে, এখানে কিউ আছে, তাহলে কিউ আর এর মধ্যে কোনটা আগে আছে? এম আর কিউ এর মধ্যে
এটা হচ্ছে এমটা আগে আছে, সেই জন্য আমরা মিনিট থেকে লিখবো। অর্থাৎ আমরা এখান থেকে একটা কনক্লুশনে যাই, সেটা হলো যে যদি একাধিক লিগ্যান্ড থাকে সেই লিগ্যান্ডটি আগে বসবে যে লিগ্যান্ডটি এ বি সি ডি যে আছে এই অর্ডারে আগে আছে। তো আমরা এটা শুরু করি। যৌগটির নাম কি হবে, নামটা একটু নিচেই লিখি, তাহলে সংখ্যাসহ লিগ্যান্ড এমিন কয়টা আছে, 4টা। কি হবে, মিন। তারপরে একুয়া কতটি আছে, 2টি, এই জন্য ডাই একুয়া। ডাই একুয়া। তারপরে এরপরে কি সংখ্যাসহ লিগ্যান্ড 2টাই লিখলাম। তারপরে ধাতু, ধাতুকে কোবাল্ট, তাহলে কোবাল্ট। তারপরে কোবাল্টের পরে কি লিখতে হবে, ধারণ সংখ্যা লিখতে হবে। তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো এখানে ক্লোরিন 3 আছে, এটা সহজ বুদ্ধি আর কি। সেই জন্য তো -3 হলে এটা অবশ্যই তো কোবাল্টের জন্য +3 হবে, এই জন্য এটা কি আসে, কোবাল্ট 3। তারপরে ক্লোরিন আছে, সেজন্য এটা কি হবে, ক্লোরাইড। মনে রাখবে এটা ক্লোরাইড হবে। ট্রাইমিন ডাইএকুয়া কোবাল্ট 3 ক্লোরাইড। অর্থাৎ আমরা এখান থেকে ইন সামারি বলতে পারি এটা হলো আমাদেরকে নামকরণের জন্য যেটা করতে হবে, 2টা ফর্মুলাই শিখতে হবে, তারপর কোনটাকে কি বলে এটা শিখতে হবে, এগুলো তোমরা বই থেকে শিখে নিবে। আমি এখানে তোমাদের জন্য 2টি দিলাম, তোমরা এগুলো কমেন্ট সেকশনে জানাবে। আমি এখানে জাস্ট জটিল যৌগের নামকরণ এবং গঠনটা দেখাইছি। পরের ভিডিওতে শুধু আমি জটিল যৌগের সংকরায়ন নিয়ে কথা বলবো। এরপরে আমি অবস্থান্তর মৌলের রঙিন যৌগ কিভাবে গঠন করে তার এক্সপ্লেনেশনটা দেখাবো পরবর্তী ভিডিওতে। সবাই এই পর্যন্ত ভালো থাকো এবং ভিডিওগুলো দেখতে থাকো। তোমার সিকিউ এবং ইয়াগুলো অনেকগুলো বেটার